নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রাত্রি নিশীথে। চামলী বৌদি ছাড়লেন না, বললেন, তুমি আমার সঙ্গে চলো। ঘাটশিলার জল বিখ্যাত, 15 দিনে তোমার শরীর ফিরে যাবে। কোথাও একটু যাবার প্রয়োজন বোধ করেছিলাম। কলকাতার ভিড়, ধোঁয়া, ধুলো দুঃসহ হয়ে উঠেছিল। ভাবলাম দিন কতক বাইরে ঘুরে আসি। ঘাটশিলায় মুকুলের বাড়ি আছে। চামেলি বৌদি মুকুলের স্ত্রী। অনেক সময় দেখা যায় আত্মীয়দের চেয়ে অনাত্মীয়রা বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু ঘাটশিলায় গিয়ে এত অভিজ্ঞতা হবে ভাবতেও পারিনি। একেবারে পরিপূর্ণ বিশ্রাম। সম্পাদকের কিংবা পরিবেশকদের তাগাদা নেই। খুব ভোরে মুকুলের সঙ্গে ফুলডুঙুরি পথ ধরে বেরিয়ে আসি। বিকালে মোটরে কোনোদিন টিরকার কিংবা মশাবনির দিকে। একদিন রাত তখন 11টা। ভাড়াটেরা সবাই চলে গেছে। আমি আর মুকুল উঠবো করছি। চামেলি রান্নাঘরে আমাদের রাতের আহারের তদারকিতে ব্যস্ত। সেই সময় সামন্ত এসে দাঁড়ালেন। অধ্যাপক সামন্ত রঘুনাথপুর কলেজে রসায়ন পড়ান। স্থির নির্বিকার মানুষ। আমাদের অনেক আড্ডায় যোগ দেন না। স্ত্রী পুত্রকন্যা নিয়ে বেড়াতে যান। মুকুল জিজ্ঞাসা করল, কিছু বলবেন প্রফেসর সামন্ত? ভাবলাম হয়তো বাড়ি সম্বন্ধে সামন্ত কোনো অভিযোগ পেশ করবেন, তাই আমি উঠে দাঁড়ালাম। সামন্ত হাত নেড়ে আমাকে বাধা দিলেন। বললেন, আপনিও থাকুন, আপনার শোনা দরকার। অগত্যা আবার চেয়ারে বসে পড়লাম। ব্যাপারটা 3 দিন যাবৎ হচ্ছে, কিন্তু আমি সাহস করে আপনাদের বলতে পারছি না। মুকুল খুব নিরীহ মানুষ, স্থিতধী। খুব সহজে বিচলিত বা বিগলিত কোনোটাই হয় না। সে শুধু জিজ্ঞাসা করল, ব্যাপারটা কি? উত্তরে সামন্ত পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছলেন। এবার লক্ষ্য করলাম সামন্তর মুখ পাংশু, নিরক্ত, ভয়ার্ত। একটু কেশে গলাটা পরিষ্কার করে বললেন, দিন 3 ঠিক রাত 1:30টার সময় আওয়াজটা শুনছি। জানালার ওপাশে উঠানের ওপর ঘুঙুর পায়ে কে যেন নাচছে, ঝুন ঝুন ঝুন। ভাগ্যে আমার স্ত্রীর ঘুম খুব গাঢ়, এসব আওয়াজ তার কানে যায় না। না হলে এখানে বাস করা দুষ্কর হতো। আমি হাসলাম। আপনি বিজ্ঞানের অধ্যাপক হয়ে শেষকালে এমন একটা ভূতের গল্প ফাঁদলেন। সামন্ত কিছুক্ষণ আমার মুখের দিকে দেখলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আপনার কি মনে হয় বিজ্ঞান পৃথিবীর শেষ প্রশ্নের উত্তর দিতে পারে, সমাধান করতে পারে সব রহস্যের? আমি উত্তর দিলাম, সে তো কোনো কালেই পারে না। কিন্তু আপনি কোনোদিন জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করেছেন? না, করিনি। আমার মনে হয় সেই ঝুনঝুন শব্দ শুনলে আপনারও বিছানা থেকে উঠবার সাহস হতো না। আমি উঠে দাঁড়ালাম। যদি সাহস করে জানলার কাছে গিয়ে দাঁড়াতেন, দেখতে পেতেন একটা কালো বেড়ালের গলায় ছোট্ট ঘণ্টা বাঁধা, তার লাফালাফির সঙ্গে ওই রকম ঝনঝন শব্দ হচ্ছে। কথাটা বলে আমি সোজা বাড়ির মধ্যে চলে এসেছিলাম। চামেলি বৌদি জিজ্ঞাসা করলেন, তোমার দাদা কোথায়? বললাম, ভূতের গল্প শুনছে। ভূতের গল্প? কার কাছে? প্রফেসর সামন্ত বলছেন। চামেলি বৌদি শুধু বললেন,
ওরা 10 নম্বরে আছেন না, বলেই তিনি চুপ করে গেলেন। একটু পরেই মুকুল খাবার টেবিলে এসে বসল। তার মুখ রীতিমতো গম্ভীর। কি হে, ভূতের গল্প শুনলে? হুম। মুকুল গলা খাদে নামিয়ে ছোট্ট করে উত্তর দিল। খাওয়া শেষ করে মুকুল আর আমি উপরে উঠে এলাম। বিছানায় যাওয়ার আগে আমরা কিছুক্ষণ বারান্দায় বসে থাকি। বারান্দা অন্ধকার, কেউ কারুর মুখ দেখতে পাচ্ছি না। মুকুলের গলা শুনতে পেলাম, আজ একটু জেগে থেকো। জেগে থাকবো কেন? রাত 1:30 নাগাদ প্রফেসর সামন্ত আমাদের ডাকতে পারেন। আশ্চর্য হলাম। কি ব্যাপার বলো তো মুকুল? কিছু রহস্য তুমি যেন চেপে যাচ্ছ বলে মনে হচ্ছে। সামন্তর গল্পটাই বিশ্বাস করে তুমি কি রাতের ঘুমটা নষ্ট করতে চাও? মুকুল কিছুক্ষণ চুপ করে রইল। যখন মনে হলো সে আর কিছু বলবে না, এবার শুতে যাবে, তখন তার কণ্ঠ ভেসে এলো। 10 নম্বরটা আমি সচরাচর ভাড়া দিই না। এবছর চেঞ্জার এত বেশি এসেছে, আর প্রফেসর সামন্ত কোনো খবর না দিয়ে বউ ছেলে মেয়েদের নিয়ে যেভাবে হাজির হয়ে পড়লেন, কাকুতি মিনতি করতে লাগলেন যে একমাত্র খালি বাড়ি ওই 10 নম্বরটাই ওকে দিতে হলো। এবার আমি চেয়ার ঠেলে মুকুলের কাছাকাছি চলে গেলাম। চাপা গলায় বললাম, এভাবে আর উৎকণ্ঠিত রেখো না, ব্যাপারটা বলেই ফেলো। একটু পরেই নাচতে নাচতে তরুণী উঠানের একপাশে চলে গেল। তারপর আর তাকে দেখা গেল না। আমি জানতাম উঠানের ওই পাশে একটা কুয়া ছিল। সেই কুয়া বহুদিন কেউ ব্যবহার করত না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি ফিরে এসে শুলাম। সারা রাত আর ঘুম এলো না। একটু তন্দ্রাচ্ছন্ন হবার সঙ্গে সঙ্গে কানে শব্দ ভেসে এলো, ঝুন ঝুন ঝুন। তারপর ওখানে আর শোবার সাহস হয়নি। অর্ধনিমীলিত ওই বসত বাড়ির একতলাতেই রাত কাটাতে হলো। তোমার বৌদি তখন কলকাতায়। কথাটা তাকে বলিনি। জানতাম লিখলেও এই উদ্ভট কাহিনী কেউ বিশ্বাস করবে না। এর দিন কয়েক পরেই আমজাদ আলীর সঙ্গে দেখা হয়ে গেল হাটে। তাকে বললাম, আলী, তোমার সঙ্গে দরকারি কথা আছে, একবার সময় করে দেখা করতে পারবে? আমজাদ আলী মোলায়েম করে উত্তর দিল, কোথায় দেখা করতে হবে বলুন মালিক? আজ বিকেলে আমার ডেরায় এসো, একসঙ্গে চা খাওয়া যাবে। ঠিক আছে সরকার, যাব। বিকেলে চা জল খাবার পর কথাটা পারলাম। প্রথমে আমজাদ কিছু না জানার ভান করল। আমি অযথা ভয় পেয়েছি সে কথাও বলল। তারপর আমি চেপে বসলাম। আমি একটি কাহিনী আব্বাজানের কাছে শুনেছিলাম, কিন্তু সেটা কতদূর সত্যি জানি না। বেশ, কি শুনেছ বলো? আমজাদ কাহিনী শুরু করল। যে মেয়েটি নাচে সে বেনারসের মুন্নাবাই। যেমন চমকদার চেহারা, তেমনি ময়ূরের মতো নাচে। তখন এ এলাকায় নবাব ছিলেন মহিউদ্দিন, দোর্দণ্ড প্রতাপ। সকলের হাতে মাথা কাটেন। দিনের বেলা ঘোড়ার পিঠে চরকি ঘুরতেন, অন্ধকার নামলেই অন্য অবস্থা। সিরাজি চাই, বাইজি চাই, চারপাশে চাই মোসাহেবের দল। মুন্নাবাইয়ের তখন খুব নাম। কিছুটা বয়স হয়েছে বটে, কিন্তু দেহে একটুও মেদের সঞ্চার হয়নি। বেতের মতো ছিপছিপে গড়ন। তবে যেখানে যেখানে মুন্নাবাই মুজরো নেয় না, খুব রইস আদমির কাছ থেকে ডাক না এলে মুন্নাবাই ফিরিয়ে দেয়। মহিউদ্দিনের খেয়াল হলো মুন্নাবাইকে আনবেন। টাকা কোনো প্রশ্ন নয়, স্ফূর্তিটাই আসল। মুন্নাবাইও মহিউদ্দিনের নাম শুনেছিল, তার আভিজাত্য, প্রতিপত্তি, কৌলিন্য। শুনে বলেছিল, এক রাতের বেশি থাকতে পারবো না। মহিউদ্দিন তাতেই রাজি। সুধা
বেশি পান করা অনুচিত। তখন ট্রেনের যুগ নয়, আসতেও বেশ সময় লাগত, কিছুটা বজরায়, বাকিটা পালকিতে। মহিউদ্দিন নিজে মুন্নাবাইকে অভ্যর্থনা করে নিয়ে এলেন, বাইমহলে থাকতে দিলেন। একটা রাতের ব্যাপার, পরের দিন সকালেই মুন্নাবাই ফিরে যাবে, ফৈজাবাদে মুজরো আছে। রাতে নাচের ব্যবস্থা হলো। সে এক এলাহি কাণ্ড। মুন্নাবাইয়ের সঙ্গে সারেঙ্গি বাদক আর তবলচি এসেছে। মুন্নাবাই ঘণ্টা দুয়েক নাচবে, রাত 12টা থেকে 2টো। মোসাহেবের দল 10টা থেকে আসরে এসে জমল। মহিউদ্দিন সাহেব এলেন 12টা বাজবার ঠিক 10 মিনিট আগে। 12টায় মুন্নাবাই কুর্নিশ করে এসে দাঁড়ালো। অনুমতি পেলেই নাচ শুরু করবে। তখন মুন্নাবাইয়ের বয়সের অপরাহ্ন, কিন্তু কোথায় মাংস একটু কোঁচকায়নি। স্বর্ণাভ বর্ণ, একটুও তামাটে নয়, খোপা বাঁধা চুল, চুল খুলে দিলে নিতম্ব স্পর্শ করত। দেখতে একেবারে তরুণী। নাচ শুরু হলো। অপূর্ব নাকি সেই নাচ? নাচ নয়, যেন নিবেদন। নিজেকে কলালক্ষ্মীর দরবারে নিবেদন করছে মুন্নাবাই। মহিউদ্দিন সাবাস বলতেই মোসাহেবের দল সমস্বরে বলে উঠল, ক্যা বাত, ক্যা বাত। সকলেই আওয়াজ ছাপিয়ে একটা কিশোর কণ্ঠ শোনা গেল, বেহস্ত কা হুরি। মনে হলো মুন্নাবাই যেন চমকে উঠল। ঘাড় ফিরিয়ে একবার কিশোরকে দেখবার চেষ্টা করল। বুঝি দেখলেও মুহূর্তের জন্য সারা মুখ আরক্ত হয়ে উঠল। তারপর থেকেই নাচের জোর যেন কমে এলো। দু একবার ছন্দপতন ঘটল। বিরক্তিতে তবলচি ভ্রু কোঁচকাল। মুন্নাবাই সামলে নিল, কিন্তু পুরোপুরি নয়। বারবার কিশোরের দিকে দৃষ্টিপাত করতে লাগলো। তারপর অদ্ভুত এক কাণ্ড করল। নাচতে নাচতে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে উঠোনে চলে গেল। তারপর ঝুপ করে একটা শব্দ, ক্ষীণ আর্তনাদ বাতাসে মিশে গেল। মহিউদ্দিন সাঙ্গপাঙ্গ নিয়ে ছুটে বাইরে এলেন। ঘন অন্ধকার, আলো জ্বালালেন। সেই আলোয় খুঁজতে খুঁজতে সবাই দেখল কুয়োর মধ্যে মুন্নাবাই পড়ে আছে। বহু কষ্টে তার দেহ ওপরে ওঠানো হলো। প্রাণহীন দেহ, ঘাটটা মটকে গিয়ে চাপ চাপ রক্ত জমে আছে, সারা মুখে যন্ত্রণার ছাপ। আমজাদ বলল, সেই থেকে প্রতি অমাবস্যাতেই দিন তিনেক মুন্নাবাইয়ের ঘুঙুরের শব্দ ভেসে আসে। আমাদের পেয়ারা গাছটায় রোজকার মতো প্যাঁচাটা এসে বসেছে। হঠাৎ সেটা ডেকে উঠল। মেরুদণ্ড বেয়ে ভয়ের স্রোত বয়ে গেল। মনে হলো এই পরিবেশে সাহস, যুক্তি সব কিছু নিশ্চিহ্ন হয়ে যায়। আদিম সংস্কার, পুরনো চিন্তাধারা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করে। লক্ষ্য করিনি খাওয়া সেরে কখন চামেলি বৌদি পেছনে এসে দাঁড়িয়েছিলেন। মুকুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আবার প্রফেসর সামন্ত হয়তো ডাকতে আসবেন। আমি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলাম, একটা কথা বলো তো মুকুল, ওই কিশোরটি মুন্নাবাইয়ের কে? আমজাদ বলেছিল ছেলে। ছেলেটি নাকি হারিয়ে গিয়েছিল। তারপর ভাসতে ভাসতে নানা ঘাটের জল খেয়ে মহিউদ্দিনের কাছে এসেছিল। কুসঙ্গে পড়ে ছেলেটির সার পদার্থ ছিল না। আবার প্রশ্ন করলাম, বোঝা যাচ্ছে মুন্নাবাই আত্মহত্যা করেছিল। সেটাই সম্ভব। মার নাচের আসরে ছেলের বাহবা, এটা সহ্য করা তার মনে কঠিন হয়েছিল। আর কোনো কথা হলো না। আমি শুতে চলে এলাম। শুলাম বটে, কিন্তু ঘুম এলো না। চোখ বন্ধ করলেই মনে হয় মুন্নাবাইয়ের নাচের আসর চলছে। অপরূপ ছন্দে বাইজি নেচে চলেছে। তারপর একটা শব্দ, একটা আর্তনাদ। কিন্তু মুন্নাবাইয়ের অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে কিসের আশায়? মাথার কাছে টর্চ আর লাঠি নিয়ে শুয়েছিলাম। রাত্রে জেগেই শুলাম। প্রফেসর সামন্ত ডাকতে আসবেন।
সাহস করে জানলা দিয়ে বাইরের অন্ধকারে চোখ বোলালাম। কয়েক বছর আগে মুকুল যে দৃশ্য দেখেছিল তা দেখব। খুব বেলায় ঘুম ভাঙল মুকুলের ডাকে। তাড়াতাড়ি উঠে বসলাম। চারদিকে রোদ ভরে গেছে। মুকুল মুখ টিপে হাসল। কি হে, তোমার না জেগে থাকবার কথা? লজ্জা জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করলাম, প্রফেসর সামন্ত ডাকতে এসেছিলেন নাকি? আমি রাতে কিন্তু জেগেছিলাম, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি। মুকুল মাথা নাড়ল। না, আসেননি। উনি যে আসবেন না সেটা আমি জানতাম। অমাবস্যা থেকে 3 দিন ওই শব্দ শোনা যায়। দিন 3 কাটল। ইতিমধ্যে প্রফেসর সামন্ত চলে এসেছেন তার বাড়িতে। পূজার সময় বাড়িতে যান। সপ্তমীর দিন লনে চেয়ার পেতে চুপচাপ বসেছিলাম। মুকুল আর চামেলি বৌদি মৌভাণ্ডার গেছেন পূজা দেখতে। সব চেঞ্জাররাই নানা পূজা মণ্ডপে চলে গেছে, তাই যেন খালি। আমাকে মুকুল সঙ্গে যেতে বলেছিল, আমি রাজি হইনি। পূজার হইচই, গোলমাল এইসব এড়াবার জন্যই কলকাতা ছেড়েছি। এই জন্যেই আওয়াজের মধ্যে যেতে আর ইচ্ছে করল না। হঠাৎ ঝুপ করে চারদিকে অন্ধকার হয়ে গেল। লোডশেডিং। ঘাটশিলায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। চুপচাপ বসে রইলাম, অন্ধকার সূচিভেদ্য। লনের গাছপালাগুলোকে আলাদা করে চেনার উপায় রইল না। ঝুন 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 আওয়াজটা কানে যেতেই চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। মনে হলো খুব কাছে মুন্নাবাইয়ের ঘুঙুরের একটানা শব্দ। আশ্চর্য লাগলো, অমাবস্যা কবে পার হয়ে গেছে, এখনো তো মুন্নাবাইয়ের নাচের আসর বসবার কথা নয়। অস্বীকার করব না, সারা শরীর ঘামে ভিজে গেছে। তালু শুকিয়ে কাঠ। চিৎকার করে কাউকে যে ডাকবো এমন শক্তিও নেই, অথচ ঘুঙুরের শব্দের যেন বিরাম নেই। হঠাৎ মনে পড়ে গেল, গেটে তো রমেশ রয়েছে। এদেশের আদিবাসী ছোকরা, তার কাজ গেট পাহারা দেওয়া। ছুটে গেটের দিকে চলে গেলাম। রমেশ, একটু একটু এদিকে এসো। আমার নিজের কণ্ঠস্বর নিজের কানেই অদ্ভুত শোনালো, বিকৃত ভীত স্বর। আমার অবস্থা দেখে রমেশও বোধহয় একটু আশ্চর্য হয়ে থাকবে। টর্চ আর লাঠি নিয়ে আমার পেছন পেছন এলো। তখনও অবিশ্রান্ত বেজে চলেছে ঝুন ঝুন ঝুন। রমেশকে জিজ্ঞাসা করলাম, ওটা ওটা কিসের আওয়াজ বলো তো? কান পেতে একটু শুনে রমেশ হেসে উঠল খুব জোরে। ওটা কি হলো? ওটা পোকার ডাক বাবু। আমাদের এখানে বলে মাতরু পোকা। পুজোর আগে আমদানি হয়, থাকবে লক্ষ্মী পুজো পর্যন্ত। এই পোকাটা নানা জায়গায় ঘুরে বেড়ায়। ওদিকের উঠোনে, ওই ঝোপঝাড়ে, মাঝে মাঝে সিঁড়ির তলায়। দেখবেন। রমেশ লাঠি নিয়ে এগিয়ে গেল। জানালার পাশে একটা কামিনী ফুলের ঝাড়। সেই গাছে বারবার জোরে জোরে লাঠি ঠুকতেই আওয়াজ বন্ধ হয়ে গেল। রমেশ হেসে বলল, এমন মজার শব্দ বাবু, ঠিক মনে হয় মেয়ে ছেলে ঘুঙুর বাজিয়ে চলেছে। আমি একটি কথাও বলতে পারলাম না। মুকুল সব জেনে শুনে তাহলে অলৌকিক এই কাহিনীর অবতারণা করেছে। অধ্যাপক সামন্তকেও সম্ভবত ব্যাপারটা বলেছে। চামেলি বৌদিরও ষড়যন্ত্রে অংশ ছিল। নিজেকে খুব বোকা বলে মনে হলো। চুপচাপ বসে আলো জ্বলে ওঠার অপেক্ষা করতে লাগলাম। তাহলেই অন্ধকার কেটে যাবে। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।